Honor 200 Pro হাই মিডরেঞ্জ প্রাইস পয়েন্টে খুবই শক্তিশালী একটা নাম এবং এই স্মার্টফোনের রিভিউর জন্য আপনাদের কাছ থেকে প্রচুর রিকোয়েস্ট পেয়েছি বেশ কিছু কারণে। কারণ এই স্মার্টফোনটা ক্যামেরার জন্য খুবই স্পেশাল, অলরেডি আপনারা জানেন। অন্যদিকে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8s Gen 3 এর মতো এসওসি রয়েছে, আবার এর যে দাম সেই দামে এর ডিসপ্লেটা এক কথায় সেরা কিছু। তবে অবশ্যই কমতির জায়গাও আছে। সবকিছু জেনেই তারপর আপনি আপনার পারচেজ ডিসিশন মেক করবেন নিশ্চয়ই। চলুন পুরো রিভিউ শুরু করে দিই। এই স্মার্টফোনটি যারা কেনার চিন্তা ভাবনা করছেন পেয়ে যাবেন SMS গ্যাজেটে, বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্কে তাদের ফিজিক্যাল শপ রয়েছে। ইভেন আপনি চাইলে অনলাইনে পারচেস করতে পারবেন। ডিসক্রিপশনে তাদের লিঙ্ক, তাদের নাম্বার এবং এই ফোনের কারেন্ট প্রাইস মেনশন করা আছে, একটু দেখে নেবেন। অলরাইট, ভেরি গুড। ডিভাইসটা খুবই স্লিম, 5200 mAh ব্যাটারি থাকা সত্ত্বেও এই ডিভাইসের ওয়েট 200 গ্রামের নিচেই, যেখানে এর কম্পিটিটর অনেক ফোনেই এর চাইতেও বেশি ভারী হয়ে থাকে এর চাইতে কম ব্যাটারি দিয়ে। তবে অনার চাইলে এই ফোনটার বডি ফ্রেমে বোধহয় মেটাল দিতে পারতো, ওরা প্লাস্টিক দিয়েছে, এর ফলেই হয়তো ওয়েটটা একটু কম মনে হচ্ছে আর কি। আর রিয়ার প্যানেলটা একদম গ্লাসের মতো লাগছে, আবার আমার একটু কনফিউশনে থাকছে যে আসলে কি গ্লাস নাকি প্লাস্টিক, একটু প্লাস্টিক টাইপেরও ফিল দেয়। এনিওয়ে, এটা ফ্রস্টেড টাইপের এবং এর উপরে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট বসছে না। তবে ভাই এর ক্যামেরা মডিউলটা আপনাদের এক একজনের কাছে এক রকম লাগবে। এটা নতুনত্ব আছে অবশ্যই, এখানে নতুন কিছু, কিন্তু এটা দেখতে আমার কাছে খুব একটা ভালো লাগছে না। আবার ক্যামেরা বামটা অনেক উঁচু, বেশ উঁচু উঁচু হবেই বা না কেন। মেইন শুটার আর অনার ম্যাজিক 6 প্রো মানে ফ্ল্যাগশিপ ফোন, ওইটার শুটার একই, সেম সেন্সর। IP65 এর রেটিং আছে, প্রয়োজনীয় পোর্টসগুলো আছে, তবে 3.5mm হেডফোন জ্যাক পাচ্ছেন না। IR ব্লাস্টার সেন্সর অবশ্য আছে এতে। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে এই যে এখানে আন্ডার ডিসপ্লে। তো এইটার পজিশনটা আমার হাত অনুযায়ী একটু নিচে লাগছে, কারণ ফোনটা বেশ বড় সড়ো, সেই অনুপাতে একটু নিচে লাগছে। তবে এর সাথে ইউজ টু হয়ে গেলে দেখবেন এটা পারফেক্টলি কাজ করে এবং এটা আসলেই ফাস্ট এবং অ্যাকুরেট। সব মিলে ভেরি পলিশ একটা স্মার্টফোন, হাতে নিলে সেই ফিলটা আপনি পাচ্ছেন। ক্যামেরা নিয়ে শুরুতে আলোচনা করছি। এখানে 3টা শুটার আছে রিয়ারে। মূলত মেইন যে শুটারটা এটা 50 মেগাপিক্সেলের ACE 9000, যা আমরা অনার ম্যাজিক 6 প্রোতেও পেয়েছিলাম। ওয়াইএস থাকছে এখানে অবশ্যই। পাশাপাশি রয়েছে টেলিফটো জুম লেন্স, যেটা 50 মেগাপিক্সেলের IMX856, যেখানেও আপনারা ওয়াইএস পেয়ে যাচ্ছেন এবং এটার থেকে 2.5x অপটিক্যাল জুম পাওয়া যাবে। পরবর্তী শুটারটা 12 মেগাপিক্সেলের, এটা দিয়ে আপনি আলট্রা ওয়াইডে ছবি নিতে পারবেন। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা সেখানেও 2টা শুটার রয়েছে। মূলত এই ডিসপ্লেতে আমরা ছোট্ট একটা পিল শেপ কাটআউট দেখছি, এটা অনেক বড় সড়ো না, ছোটই, যেখানে জাস্ট 2টা ক্যামেরা সেন্সরই আছে। একটা 50 মেগাপিক্সেলের মেইন ওয়াইড ক্যামেরা আর অন্যটি 2 মেগাপিক্সেলের, যা ডেপথ সেন্স করবে। তবে আমার যা মনে হয় অনার এখানে একটা আলট্রা ওয়াইড দিয়ে দিলে বরং সেটা আরও বেশি কাজের হতো, যেমনটা আমরা CV4 দেখছিলাম। সত্যি বলতে ভাই শুরুতেই বলবো এটা একটা ক্যামেরা স্মার্টফোন, ক্যামেরার জন্য ভালো কিছু। মেইন ক্যামেরা দিয়ে আমরা যখন ছবি তুলছিলাম, এখানে আমরা দেখলাম অথেন্টিক কালার মোড নামে একটা মোড আছে। আপনি ওই মোডটা অন করে নিলে দেখবেন যে কালারগুলো একদমই অথেন্টিক টাইপের আসছে এবং তখন কালার যে টেক্সচার সেগুলো আরও পারফেক্টলি ভিজিবিলিটি পায়। অন্যদিকে এর হাইলাইট কন্ট্রোলটা বা এক্সপোজার কন্ট্রোলটা খুবই দারুণ ছিল। অনেক স্মার্টফোনের থেকে এটা বেটার রেজাল্ট দিতে পারছে। হেভি লাইটিং কন্ডিশনে ও খুব সুন্দরভাবে ব্যালেন্স করে ছবিটা দেওয়ার ট্রাই করে। দ্যাটস ওয়াই ছবির কোনো জায়গায় দেখবেন না যে খুব বেশি বার্ন হয়ে যাচ্ছে বা একদম হাই এক্সপোজারে সমস্যা করে ফেলছে, এই জাতীয় প্রবলেম ফেস করবেন না। অন্যদিকে হাই ডাইনামিক রেঞ্জ খুবই ভালো ছিল, মানে বেশ ওয়াইডার। তবে অথেন্টিক কালার মোডে না নিয়ে যদি নর্মাল মোডেই নেন, সেই ক্ষেত্রে দেখবেন কালারটা একটু বুস্ট আপ টাইপের, একটু পাঞ্চি টাইপের করে প্রেজেন্ট করে, যদিও সেগুলো দেখতে খারাপ লাগে না। আমি বলবো কিছুটা সোশ্যাল মিডিয়া রেডি টাইপেরই। তবে ভাই শার্পনেস, ডিটেল খুবই দারুণ ছিল, একদম অন পয়েন্টে আছে। প্রায় প্রত্যেকটা ক্লিকেই আপনি পারফেক্ট ছবি পেয়ে যাবেন এর থেকে। কিন্তু আরও ভালো জিনিস ছিল এর পোর্ট্রেট মোড। যারা ফোন নিয়ে মোটামুটি একটু ঘাটাঘাটি করেন তারা হয়তো অলরেডি জেনে গেছেন এই ডিভাইসটা হারকোট স্টুডিওর সাথে কিন্তু ওরা কোলাবোরেশন করছে এবং পোর্ট্রেট মোড আপনারা 3টা মোড পেয়ে যাবেন, যেমন হারকোট ক্লাসিক, তারপরে রয়েছে হারকোট কালার, আর একটা রয়েছে হারকোট ভাইব্রেন্ট। তো আপনি যে কোনোটা ইউজ করতে পারেন, বাট পার্সোনালি আমার কাছে ভালো লাগছে যে সাদা কালো মোড যেটা আর কি আছে। এই জিনিসটা ভাই জোস ছিল, খুব ইন্টারেস্টিং ছবি বা স্টুডিও টাইপ ছবি পাওয়া যায়, বা কালার টোনটা ওরকম আসে, যদিও সাদা কালো, বাট ওরকম একটা ফিল পাবেন যেখানে হেভি কন্ট্রাস্টে দেখা যায়, বাট সুন্দর। এছাড়াও এখানে হারকোট কালার যেটা রয়েছে, এটা ছবিগুলো বেশ দারুণ রাখছিল। অন্যদিকে ভাইব্রেন্ট যেটা, এটা অলমোস্ট ন্যাচারাল রাখে, তবে কালারটা একটু পপ আপ করে প্রেজেন্ট করে, স্কিন টোনও দেখতে বেশ ভালোই লাগে। বাট প্রত্যেকটা ছবিতেই দেখুন শার্পনেস, ডিটেল একদমই অন পয়েন্টে আছে। এমনকি শার্ট টার্ট গেঞ্জি যাই পরা থাকি না কেন, প্রত্যেকটা টেক্সচার একদম পারফেক্টলি ফুটে তুলতে পারছিল। অন্যদিকে ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটাও কিন্তু আর্টিফিশিয়াল লাগেনি, একদমই সেটাও ন্যাচারাল ছিল। পাশাপাশি হেভি এক্সপোজার বা হাইলাইট চলে আসলে সেটাকেও ঠিকভাবে ব্যালেন্স করতে পারে। অবজেক্ট সেপারেশন ভালো ছিল এই স্মার্টফোনের। পোর্ট্রেটের জন্য দারুণ একটা জিনিস ভাই, এটা পোর্ট্রেট তুললে আপনি এটার ফ্যান হয়ে যাবেন, 100% শিওর থাকেন। আলট্রাওয়াইড শুটারে আমরা মেইন ক্যামেরার মতো অতটা ডিটেল না পেলেও প্রপার লাইটিং কন্ডিশনে কিন্তু এটা ভালো ডিটেলই দেওয়া ট্রাই করে, যদিও কালারের ক্ষেত্রে এখানে কিছুটা তফাৎ আমরা লক্ষ্য করছি। আর কর্নার এরিয়াগুলোতে একটু ডিস্টরশন, একটু মানে ডিটেলের পরিমাণও কম, এটা খুব স্বাভাবিক আলট্রাওয়াইডে যেটা দেখা যায় আর কি। তবে প্রপার লাইটিং কন্ডিশনে এটাও ভালো ছবি দেয় এবং ডাইনামিক রেঞ্জও খারাপ ছিল না। কিন্তু লো লাইটের দিকে এটা একটু কন্ট্রাস্টের পরিমাণ বাড়িয়ে দেয় এবং তখন খুব একটা ভালো রেজাল্ট আসে না। পাশাপাশি আমরা গ্রেনের দেখাও পেয়েছি অনেকটাই। নাইট মোড অন করে নিলেই পরে কিন্তু আলট্রাওয়াইডটাও মোটামুটি বেটার রেজাল্ট করার ট্রাই করে। ইভেন অনেক স্মার্টফোনের আলট্রাওয়াইড থেকে তখন ভালো পারফর্ম করছে এই ডিভাইসটা।
প্রাইসটাও। বাট এর যে মেইন ক্যামেরা সেইটা নাইট মোডে কিন্তু আবার দারুণ রেজাল্ট দেখিয়েছে। তখন আপনি শার্পনেস ডিটেল খুবই ভালো পাবেন। আর যেহেতু এখানে আমরা ওয়াইস পেয়ে যাচ্ছি, তো নাইট মোডে গেলে একটু যে টাইম নেয় তখন হাতটাতে একটু নড়ে গেলেও কোনো ধরনের সমস্যা নেই, আপনি ভালো শার্পনেস ডিটেলে ছবিগুলো পেয়ে যাবেন। যেমনটা ছবি দেখেও হয়তো একটা আইডিয়া করতে পারছেন, যেখানে আমরা খুব একটা কালার বুস্ট আপ করতে দেখছি না, ন্যাচারাল রাখার ট্রাই করে। আবার আপনি যদি অথেন্টিক কালার মোডটা অন রাখেন তাহলে কিন্তু আরো বেটার আউটপুট পাচ্ছেন, বা ওই কালার টোনটা হয়তো আপনার ভালো লাগতে পারে। তবে আমার কাছে মনে হয়েছে নাইট মোডে এর যে নর্মাল মোড সেটার কালার টোনটাই হয়তো ম্যাক্সিমাম মানুষের কাছে বেশি ভালো লাগবে। 50 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরারও ফিদা হতে পারেন আপনারা অনেকেই, যেখানে আমরা দেখতে পাই একটু ব্রাইট করে দিচ্ছে ছবিকে, তবে শার্পনেস এবং ডিটেল কিন্তু ভালো আছে। আবার দেখুন আউটডোরে আমরা বিভিন্ন ক্রিটিক্যাল সিনারিওতেও ছবি তুলছিলাম, সেখানেও ডাইনামিক রেঞ্জ হ্যান্ডেল কিন্তু মোটামুটি ভালোই ছিল এই ডিভাইসের। আবার বলছিলাম এখানে ডেপথ সেন্সর রয়েছে, আপনি চাইলে পোর্ট্রেট মোডে একটু বেটার আউটপুট পাবেন আর কি, মানে একটা সিঙ্গেল শুটার থেকে যেমন পাওয়া যায় তার থেকে একটু বেটার রেজাল্ট দিচ্ছে। যদিও এইটুকু বেটার রেজাল্টের জন্য আমার মনে হয় না এরকম একটা ক্যাপসুল শেপ নচ থাকার দরকার ছিল, বরং এখানে আলট্রাওয়াইড থাকলে সেটা আরো বেশি কাজের হতো। তো ইনডোরের দিকে যখন কিনা আমরা এর ফ্রন্ট ফেসিং ক্যামেরা দিয়ে ছবি তুলছিলাম, দেখলাম সেখানে একটু ডিটেলের পরিমাণ কম, একটু সফটনেসও লক্ষ্য করা যায় এবং কালারটা তখন আরেকটু শিফট করে, ব্রাইট করে দেওয়ার প্রবণতাও একটু বেড়ে যায়। এর বাইরে মোটামুটি ওকে আছে। তো এই ফ্রন্ট ফেসিং ক্যামেরা দিয়ে আপনারা ভিডিও রেকর্ড করতে পারবেন 4K 30 FPS এ। এই হচ্ছে ফ্রন্ট ফেসিং ক্যামেরার ভিডিও স্যাম্পল ইনডোর লাইটিং কন্ডিশনে বা আমাদের স্টুডিও লাইটিং কন্ডিশনে, প্লাস সাউন্ড রেকর্ড হচ্ছে এই মোবাইল দিয়েই। তো আশা করছি মোটামুটি একটা আইডিয়া পেয়েছেন। যা দেখলাম ফ্রন্ট ফেসিং ক্যামেরা ইনডোরে দিয়ে একটু বেশি ব্রাইট করে ফেলছে আর কি। তবে এর মেইন ক্যামেরা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারে 4K 60 FPS এ, যেখানে আমরা ভিডিওতে স্ট্যাবিলিটিও বেশ ভালো পেয়েছি। যদিও ফ্রেমটা একটু ক্রপ করে, তবে স্ট্যাবিলিটি বেশ ভালোই পাবেন এবং ডিটেলও অন পয়েন্টে আছে। অন্যদিকে এক্সপোজার কন্ট্রোল করতে গিয়েও কিন্তু খুব একটা টাইম নেয় না, খুব দ্রুত এক্সপোজার কন্ট্রোল করতে পারে যখন কিনা আপনি হাইলাইট থেকে লো লাইটের দিকে যাচ্ছেন। আবার দেখুন শার্পনেসও কিন্তু বেশ ভালোই, কালারটা একটু শিফট করছে, যদিও সেটা দেখে কিন্তু খারাপ লাগছে না। তো ভিডিওর জন্য মানে মেইন ক্যামেরার ভিডিওর জন্য আমার মনে হয় এটাকে চয়েস লিস্টে রাখাই যায়, যখন এর 1256 জিবির দাম দাঁড়ায় 65,000-এর আশেপাশে। তো আমি বলবো ভাই, আপনার বাজেট যদি 60-65,000-এর আশেপাশে হয়ে থাকে এবং ক্যামেরার জন্য একটা ডিভাইস চয়েস করতে চান, আপনারা এই ডিভাইসটার দিকে একবার নজর অবশ্যই রাখতে পারেন। এই ডিভাইসটার ক্যামেরা আশা করছি আপনাদের ভালো লাগবে। স্মার্টফোনটি রান করছে ম্যাজিক ওএস 8 বেসড অন অ্যান্ড্রয়েড 14, এবং এখানে আমরা ওই যে ম্যাজিক 6 প্রোতে দেখছিলাম যে কিছু কিছু এআই ফিচার রয়েছে, এখানে কিন্তু সেই সমস্ত বিষয়গুলো পেয়ে যাচ্ছেন। লাইক আপনি কোনো টেক্সটের উপরে ট্যাপ করে ধরে সেটাকে সরাসরি এই যে রাইট সাইডে সোয়াইপ করে আপনারা যে কোনো ট্যাপে নিতে পারবেন। সেটা হতে পারে নোটপ্যাড, হতে পারে ম্যাপ, যেমনটা আমরা দেখছিলাম। এই ধরনের ফিচারগুলো এখানেও থাকছে। আর প্রসেসর হিসেবে রয়েছে Qualcomm Snapdragon 8s Gen 3, এবং এর গ্রাফিক্স সেকশনকে পাওয়ার করছে Adreno 735, আর স্টোরেজ টাইপ UFS 3.1 পাওয়া যায়। র্যামের দিক থেকে দুইটা ভ্যারিয়েন্টে 12 এবং 16 জিবি, স্টোরেজের দিক থেকে আমরা পেয়ে যাই 256, 512 অ্যান্ড 1 TB। তবে আলাদা করে কোনো মেমোরি কার্ড ব্যবহার করার কিন্তু সুযোগ নেই এতে, সুতরাং আপনি ডিসিশন নেন আপনি কোন ভ্যারিয়েন্টটা চয়েস করবেন। স্ন্যাপড্রাগন 8s Gen 3 এই প্রসেসরটা কিন্তু অলরেডি আমরা পেয়ে যাচ্ছি 40,000 টাকার আশেপাশে। তো সেই জায়গায় এই স্মার্টফোনটা আমাদের কিনতে হচ্ছে 65,000 টাকা দিয়ে রাইট নাও, হয়তো কিছুদিনের মধ্যে কমবে, বাট এই প্রাইস পয়েন্টে এসে প্রসেসরটা অবশ্যই আমাদের কাছে একটু কমতি মনে হবে। যদিও এই প্রসেসরটা যথেষ্ট কেপেবল, যথেষ্ট ভালো একটা প্রসেসর, ব্যাটারি খুব বেশি বার্ন করে না, এমনকি গেমিং টাইমেও না, গরমও হয় না খুব একটা, সব দিক থেকেই ভালো, ঠিক আছে। বাট স্টিল এই প্রাইস পয়েন্টের প্রসেসর কিন্তু এটা না, আরো কম দামে যেহেতু আমরা পেয়ে যাচ্ছি, ইভেন এই প্রাইস পয়েন্টে আমরা আরো বেটার চিপ পাচ্ছি, সেই জায়গায় আমি এর পারফরমেন্সকে একটু নিচেই রাখছি, বা পারফরমেন্স হিসেবে আমি বলবো দাম একটু বেশি হয়ে গেছে। যাই হোক, এই ডিভাইসের রেজাল্ট কিন্তু খুবই ভালো ছিল। যদিও এটা চাইনিজ ভ্যারিয়েন্টের, বেশ কিছু চাইনিজ অ্যাপ আমরা পেয়েছি, ব্লোটওয়্যার রয়েছে, যেগুলো আপনার প্রয়োজন হবে না, ধাপা ধাপা ইনস্টল করে ফেলবেন এটাই। বাট এর বাইরে ব্যবহার করতে গিয়ে খুব একটা প্যারা খায়নি। আর যারা চাইনিজ ভ্যারিয়েন্টের ফোন ব্যবহার করেন আপনারা জানেন মাঝে মাঝে চায়নার একটু দেখা পাওয়া যায়, সো সেরকম টেক্সট দু এক জায়গা পাবেন, ওইটা মেনে নিতে হবে, কিছু করার নেই আপাতত। তবে যে ধরনের অ্যাপগুলো আমরা বাংলাদেশ থেকে রেগুলার ব্যবহার করছি, সেগুলো ব্যবহার করতে গিয়ে কোনো ধরনের সমস্যা হয়নি এই ডিভাইসে। আর অনারের ডিভাইস যেহেতু, গুগলের জিএসএম সার্ভিস অফকোর্স আছে এখানে, সেটা নিয়েও কোনো ধরনের প্যারা নেই। ডে টু ডে টাস্কিং এই ফোনটা কিন্তু হিট জেনারেট করে না, এমনকি আমি ওয়ার্ম হতেও দেখিনি তেমন একটা, একদম মানে রেগুলার স্বাভাবিক একটা রেজাল্ট করছিল। তবে যখন কিনা হেভি ইন্টারনেট ব্যবহার করে এই জাতীয় অ্যাপগুলো ব্যবহার করছিলাম, তখন এইটা আবার কিন্তু গরম হচ্ছিল মোটামুটি। মাল্টিটাস্কিংয়ে খুবই ভালো রেজাল্ট দিয়েছে, খুবই ভালো রেজাল্ট। 12 জিবি র্যাম আছে এখানে, আপনি অ্যাট এ টাইম বেশ কিছু অ্যাপ নিয়ে কাজ করতে পারবেন, প্রায় 10-12টা অ্যাপ নিয়ে কাজ করতে গেলেও হেভি অ্যাপ, সেগুলো ব্যবহার করতে গিয়েও কোনো ধরনের সমস্যা আমাদের পড়তে হয়নি, বা কোনোটা ক্র্যাশ করতে আমরা দেখিনি লং টাইমেও, এমনকি অনেক গেমের ক্ষেত্রে সে বিষয়টা আমরা খেয়াল করছিলাম। তবে এর ইউআই থেকে দারুণ স্মুথনেস পাবেন, ইউআইটা সত্যিই বেশ স্মুথ। আচ্ছা, গেমিং এর প্রসঙ্গে যদি আসি, এই স্মার্টফোনটা দিয়ে আমরা গেনশন ইম্প্যাক্ট ফার্স্টে ট্রাই করি, যেখানে মোশন ব্লার অফ রেখে হাইয়েস্ট গ্রাফিক্সে 20 মিনিটস গেম প্লের ক্ষেত্রে আমরা দেখছিলাম এই ডিভাইসটার রিয়ার প্যানেল এই যে এইখানে সর্বোচ্চ তাপমাত্রায় পৌঁছে গিয়েছিল প্রায় 43 ডিগ্রির মতো, আর সামনের স্ক্রিন এই যে এইখানে 41 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা আসছিল, যা মোটামুটি গরমের পর্যায়ে পরে হাতে ফিল দেবে ঠিকই, তবে পারফরমেন্স ড্রপ করতে আপনি দেখবেন না। তো
তো এই মতো অবস্থায় দেখছিলাম স্মার্টফোনটা অ্যাভারেজ এফপিএস দেখাচ্ছিল 50+ এফপিএস এর মতো, কিছুটা বেশি 50-এর আশেপাশে থাকে আর কি এরকম, যেখানে স্টেবল ছিল আসলে। তো পারফরমেন্স ভালো কিন্তু ওই জায়গায়। আবার আমরা পাবজি ট্রাই করি স্মুথ 90 এফপিএস এ, যেখানে কিন্তু খুবই ভালো রেজাল্ট দেখেছে। তখন কিন্তু প্রায় 28 মিনিট গেম প্লেতে স্মার্টফোনটা অতটাও গরম হয়নি। রিয়ার প্যানেলটা 38 ডিগ্রির মতো, সামনের দিকটা 36 এর মতো এমন ছিল আর কি, সর্বোচ্চ হিট জেনারেট করছিল এতটুকুই। তো এই ক্ষেত্রে আমরা দেখছিলাম 88.5 এফপিএস এর মতো শো করতে পারছে এই ডিভাইস, এবং মোটামুটি স্টেবল ভাবে এখানে ধরে রাখতে পারছিল। সুতরাং পাবজিতেও ভালো রেজাল্ট দিচ্ছেন কিন্তু এই ডিভাইস। তবে রেডমি টার্বো 3 যে ডিভাইসটা আছে আরো কম দামে পাওয়া যায়, ওই ডিভাইসটাতে কিন্তু আমরা এরকম সেটিংসে আরেকটু বেটার এপিএস পেয়েছিলাম, বেটার রেজাল্ট দেখছিলাম। এছাড়াও আমাদের টেস্টিং এর রেগুলার গেমগুলো এতে প্লে করা হয়েছে, যেমন সিওডি, তারপরে অ্যাসফাল্ট 9। এই গেমগুলোতে আমরা খুবই ভালো গ্রাফিক্স পেয়েছি এবং স্মুথনেস দারুণ ছিল। এমনিতে খুবই অপটিমাইজড গেম ওইগুলো, আপনারা জানেন এই স্মার্টফোনের সাথে দুর্দান্ত রেজাল্ট দিয়েছে। আর যেটা বারবার বলছিলাম, এই ডিভাইসটার ইউআই সত্যিই বেশ স্মুথ হবেই না কেন, এখানে 120 হার্জ হাই রিফ্রেশ রেট রয়েছে। আর এর যে ডিসপ্লেটা, এটা মূলত 6.78 ইঞ্চের একটা ওলেড প্যানেল, এলটিপিএস প্যানেল কিন্তু এইটা, যেখানে আমরা সর্বোচ্চ ব্রাইটনেস পেয়েছি 4000 নিটস। 600 নিটস পর্যন্ত আপনি ম্যানুয়ালি ব্রাইট করতে পারবেন। এরপরে আপনি আউটডোরে দেখবেন এটা 1200 নিটস পর্যন্ত পিক দিচ্ছে। তবে উইন্ডো ব্রাইটনেস হচ্ছে গিয়ে 4000 নিটস। এইটাতে ব্রাইটনেস জনিত কোনো ধরনের প্রবলেম ফেস করতে হয়নি একদমই। আউটডোরে আমরা ঠিকঠাক দেখেছি, যখন কোনো ছবি তোলা হচ্ছিল সে সময় এটা ভালো রেজাল্ট করেছে। টাচ রেসপন্স ভালো, বেস্ট রেসপন্সিভ ডিসপ্লে, এবং যেমনটা বললাম হাই রিফ্রেশ রেট একদম পারফেক্টলি পুশ করতে পারছে এই ডিভাইস। আর একটা বিষয় খেয়াল করছেন কিনা, ডিভাইসটা কিন্তু হালকা একটু কার্ভ, সুপার কার্ভ না, বাট দুপাশ থেকে হালকা কার্ভ। এইটুকু কার্ভ ভালোই লাগতেছে আর কি এই ডিভাইসের সাথে, এবং ডিভাইসটা তখন হাতে নিয়ে আরো বেটার ফিল পাওয়া যাচ্ছে। তবে কোনো ধরনের মিস টাচ বা হুডেট করে টাচ লেগে যায় ও জাতীয় প্রবলেম কিন্তু ফেস করিনি। চোখে আপনার বাঁধতে পারে এর পিল শেপ কাট আউটটা, এটা হয়তো একটু বড়সড় লাগতে পারে, বরং ওই সিঙ্গেল ক্যামেরা দিয়ে একটা দিলেই ভালো লাগতো হয়তো। তবে চিন বেজেল কিন্তু বেশ ন্যারো, তুলনামূলকভাবে একটু মোটা লোয়ার চিনটা আর কি। আমি শুরুতেই বলছিলাম এই ডিভাইসে ওয়ান অফ দ্য বেস্ট ডিসপ্লে আপনারা পেয়ে যাচ্ছেন এর প্রাইস পয়েন্ট অনুযায়ী, যেখানে আপনারা 10 বিট কালার পাচ্ছেন, DCI-P3, মোটামুটি সবকিছুই সাপোর্ট রয়েছে কিন্তু এখানে। সুতরাং অবশ্যই এটা 65,000 টাকা দিয়ে কিনলেও খুবই ভালো মানের একটা ডিসপ্লের কাতারে থাকবে। অলরাইট, আমরা এখানে পেয়ে যাচ্ছি দুটো স্পিকার, এবং স্পিকার কোয়ালিটি খুবই ভালো। দুপাশ থেকে আমরা প্রায় সেম টাইপের লাউডনেসই পেয়েছি, ফুল ভলিউমে কোনো ডিস্টরশন দেয় না। এয়ারপিসের সাউন্ডও ঠিকঠাক আছে, একদমই কথা বলার জন্য ঠিকঠাক, কোনো সমস্যা নেই। আর নেটওয়ার্ক রিসিপশন জনিত কোনো প্রবলেম ফেস করতে হয়নি কিন্তু আমাদের এই ডিভাইসে। ব্যাটারি আছে 5200 mAh এর, যেটা যথেষ্ট বড়সড় এই স্মার্টফোনের জন্য, এবং ব্যাকআপও খুবই ভালো। এটার থেকে আমরা এসওটি পেয়েছি 6.5 ঘন্টার মতো, এবং একদিন ইজিলি ব্যবহার করা যায়। আর এর সাথে আপনারা পেয়ে যাবেন বক্সে 100 ওয়াটের চার্জার, যা দিয়ে স্মার্টফোন ফুল চার্জ করতে আমাদের সময় লাগে 48 মিনিট। তবে 200 প্রো কিন্তু সাপোর্ট করছে 66 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সিস্টেম, যা আপনাকে আলাদা করে কিনে নিতে হচ্ছে। মোটামুটি মনে হয় সবকিছু বলে ফেলছে এই ফোন নিয়ে, রাইট? তো এই ডিভাইসের ভালো দিকগুলো যেখানে ছিল, তার মধ্যে অবশ্যই এর ক্যামেরা, যেটা অবশ্যই ভালো। দেন এর ডিসপ্লে, সেটাও আশা করছি ম্যাক্সিমাম মানুষের কাছে ভালো লাগবে। ডিজাইনটা পার্সোনাল একটা বিষয়, হয়তো আপনাদেরও ভালো লাগতে পারে, তবে বেশ পলিশড টাইপের একটা ফোন। আর বাকি যে বিষয়বস্তুগুলো টুকটাক আছে, সবকিছুই ঠিকঠাক আছে। তবে দাম অনুযায়ী প্রসেসরটা না একটু ছোট হয়ে গিয়েছে, যেটা আমার মনে হয়। এখন এই ডিভাইসের দাম যদি আরেকটু কম হয়, তাহলে আমার মনে হয় না যে তখন আর একটা মনে হবে। সত্যি বলতে পারফরমেন্স আপনার কাছে কমতি মনে হবে না, কিন্তু যেহেতু এই প্রসেসর আরো কম দামে পাওয়া যায়, সেই কারণে আমি বারবার বলছি দামের তুলনায় প্রসেসরটা একটু ছোট লাগতে পারে অনেকের কাছেই। এই ছিল Honor 200 Pro। কেমন লাগলো আপনাদের কাছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর দেখছেন, আপনারা রিকোয়েস্ট করলে আমি সেই রিভিউ খুব শীঘ্রই নিয়ে আসি। তো আজকের ভিডিওতে ঝটপট কমেন্ট করে ফেলুন, এরপরে কোন ভিডিও চান, খুব শীঘ্রই সেই ভিডিও নিয়ে দেখা হচ্ছে। ভালো থাকুন, অনেক বেশি ভালো।